দক্ষিণ দিকে কোনো কাঠি খুঁজে পাচ্ছি না, আবার নাকি বনের উত্তরে যাওয়াও যাবে না। বনের উত্তর দিকে কি আছে কে জানে, কিন্তু আজ কাঠ না পেলে আমি খাবো কি? আমার মেয়েটা যে কত আশা করে বসে আছে, আজ আমি ওর জন্য ইলিশ মাছ কিনে নিয়ে যেতে চেয়েছি, তাই আজ বনের উত্তরে যেতেই হবে, আর দেখতে হবে বনের উত্তরে কি আছে। কবুতর এই বলে বনের উত্তরে প্রবেশ করে, আর যেই না একটা গাছ কাটতে যায় অমনি কবুতর অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে মা, আজ বাবা এখনো ফিরেনি। আমি রোজ স্কুল থেকে ফিরে দেখি বাবা কাঠ নিয়ে ফিরে এসেছে, আর আজকে না এখনো ফিরে আসেনি। আমিও তো সেটাই ভাবছি রে মা, দুপুর গড়িয়ে এলো অথচ কবুতর আজ এখনো দুপুরের খাবার খেতে এলো না। আরে, এই অসময় আবার কে ফোন করলো? নিশ্চয়ই মা ফোন করেছে। হ্যালো। এ কি, ফোনটা হাত থেকে পড়ে গেল কেন? এ আবার কোনো অশুভ লক্ষণ নয় তো? এবার আমি কি করি? পেয়েছি, কাকুলি দিদির বাড়িতে গিয়ে বরং মাকে একটা ফোন করি। টনি যেই না কাকুলির বাড়িতে যাবে অমনি সেখানে কাকুলি আসে। হ্যাঁ মাসিমা, আমি এসেছি। এই নিন, টুনির সাথে কথা বলুন। এই টুনি, নে ধর, মাসিমা ফোন করেছে, তাড়াতাড়ি কথা বল, আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে। হ্যালো মা, কোথায় তুমি? হ্যালো হ্যালো মা, শুনতে পাচ্ছো? হ্যালো হ্যালো না করে ফোনটার দিকে একবার তাকা, কল কেটে গেছে। আমার ফোনটা ভেঙে গেছে জানো দিদি, তাই আমি এক্ষুনি তোমার বাড়িতে যাচ্ছিলাম একটু কথা বলতে। একটু ফোন দাও না আবার মাকে, আজকে আমার মায়ের আসার কথা ছিল। উফ, তোর জন্য শান্তি করে একটু ফোনে রিলসও দেখতে পারি না রে টুনি। আমার ফোনে মাত্র 5 টাকা আছে, তাড়াতাড়ি কথা বলিস। আর হ্যাঁ, যত তাড়াতাড়ি পারিস একটা ফোন কিনে নে, রোজ রোজ কিন্তু আমি তোকে ফোন দিতে পারবো না, যত সব। এই নে, কল দিয়েছি, এখন কথা বল। হ্যালো মা, তুমি কেমন আছো? বললাম তো তোকে, ফোনে মাত্র 5 টাকা আছে, কেমন আছো ভালো আছো ওসব না বলে আসল কথাটা বল। বলছি দিদি, বলছি। হ্যাঁ মা, তুমি আজ আসবে তো? হ্যাঁ রে মা, আমি আসবো। তুই কিন্তু বাড়িতে থাকিস, কোথাও যাস না। আচ্ছা ঠিক আছে মা, কোথাও যাব না। আর শোনো মা, আসার সময় গাছে কয়েকটা পাকা কাঁঠাল নিয়ে এসো, সিদ্ধ করে খাবো। আর হ্যাঁ, বনের উত্তরের রাস্তা দিয়ে এসো না, বনের উত্তরে। হ্যালো হ্যালো টুনি মা, এই যা, ফোনে মনে হয় টাকা শেষ হয়ে গিয়েছে, তাই কেটে গেছে। তোকে বলেছিলাম কাজের কথা বলতে, আর তা না করে তুই এই খাবি সেই খাবি শুরু করে দিয়েছিস। মাসিমাকে তো ঠিক করে বললিও না যে বনের উত্তরে আমরা কেউ যাই না। এখন যদি মাসিমা বনের উত্তরের পথ দিয়ে আসে তাহলে কি হবে ভাবতে পারিস? দে আমার ফোন, আমাকে দে। কাকুলি দিদি, তুমি একটু ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে দাও না, মাকে বলি যাতে উত্তরের দিকে না যায়। মা তো ঠিক মতো চোখেও দেখে না। বুঝতে দিলে শুতেও চাই। এই বলে কাকুলি টনির হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে সেখান থেকে চলে যায়, আর টনি তার মায়ের জন্য চিন্তা করতে থাকে। এদিকে মিনু বৃদ্ধা পুটলিতে করে পিঠা নিয়ে টনির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, আর বনের উত্তরের পথ ধরে আসতেই একটা গাছের সাথে আঘাত পেয়ে বনের উত্তরের নিষিদ্ধ সীমান্তে পৌঁছে যায়, আর সাথে সাথে অদৃশ্য হয়ে যায়। এদিকে দেখতে দেখতে সন্ধে হয়ে এলে টনি মিনুর জন্য চিন্তা করতে থাকে। আমি এখনো এলো না কেন পারছ? পাছে আবার কোনো বিপদ হলো না তো? আমার তো খুব চিন্তা হচ্ছে মা। চিন্তা কি আর আমার কম হচ্ছে বলতো? মা তো চোখে ঝাপসা দেখি, ভুল করে যদি ওই উত্তরের পথে যায় তবে যে আমি কোনোদিনও আমার মাকে ফিরে পাবো না। না না, এভাবে আর চিন্তা না করে একবার এগিয়ে গিয়ে দেখে আসি মা আসছে কিনা। মা ঢুকে টর্চ লাইটটা নিয়ে আয়, সন্ধ্যা হয়ে গেছে, চারদিকে যে অন্ধকার নেমে আসছে। এরপর তারা মা মেয়ে টর্চ লাইট জ্বালিয়ে এগোতে থাকে, কিন্তু তারা কোথাও মিনুকে দেখতে পায় না। হে কি, এতক্ষণে তো মা আমাদের বাড়িতে পৌঁছে যেত, আর আজ কি না তার কোনো পাত্তা নেই। তবে কি মা অদৃশ্য হয়ে গেল? না না, এ হতে পারে না। এভাবেই সেই দিনটি কেটে যায়, আর পরের দিন সকালে শহরের এক পাখি আসে সুন্দরবন জঙ্গলটা ভ্রমণ করতে। আরে আরে ও দাদা, কোথায় যাচ্ছেন আপনি? আসলে আমি শহর থেকে এসেছি দাদা, শুনেছি এই বনটা নাকি খুব সুন্দর, তাই এ বনের সৌন্দর্যটা উপভোগ করতে এলাম। ও আচ্ছা, এ তো বেশ ভালো কথা, কিন্তু শোনো দাদা, ওই উত্তরের পথে যেও না, ওইদিকে যাওয়া নিষেধ। আমরা বনের পাখিরা বনের উত্তরে যাই না, তাই তোমাকেও সাবধান করছি দাদা, ওইদিকে যেও না। কিন্তু বনের উত্তরের দিকটা তো অনেক সুন্দর, ফল ফুলের গাছ দেখতে পাচ্ছি, আবার একটা পুরনো বাড়িও আছে। আচ্ছা, ওটা কি কোনো বাড়ি নাকি জাদুঘর?
তা আমি ঠিক বলতে পারলাম না দাদা, আসলে আমরা কেউই ওই পথে যাই না তো, তাই জানি না। যাক, আমার দেরি হয়ে যাচ্ছে দাদা, আমি চলে যাই। বেশি দেরি করলে আবার নদীতে মাছই পাবো না। এই বলে কালু মাছ ধরে চলে যায়। অন্যদিকে তোতা কালুর কথায় পাত্তা না দিয়ে বনের উত্তরে গাড়ি পার্ক করে সেলফি তুলতে থাকে। এই জায়গাটা বেশ দারুণ, এখানে একটা ছবি তুলে ফেসবুকে স্টোরি দিব, তাহলে অনেক রিয়াক্ট পাবো। এই বলে তোতা যেই না আবার সেলফি তুলতে চায় অমনি সে অদৃশ্য হয়ে যায়। এভাবেই বনের পাখিরা একে একে অদৃশ্য হতে থাকে। এমনই একদিন ছানারা স্কুল থেকে ফিরছিল। তোরা জানিস, আমার না খুব জানতে ইচ্ছে করে ওই উত্তরের নিষিদ্ধ জায়গাতে কি আছে। আমার ঠাম্মি আমাদের বাড়িতে আসার সময় অদৃশ্য হয়ে গেছে। শুনেছি ওই উত্তরের দিকে নাকি যেয়ে যায় সেই অদৃশ্য হয়ে যায়। তাই মানে কি আমার বাবাও বনের উত্তরের দিকে কাঠ কাটতে গিয়েছিল নাকি বলতো? আমার বাবাও যে আজ কয়েকদিন থেকে নিখোঁজ। তার মানে তো সত্যি তোর বাবা অদৃশ্য হয়ে গেছে। আমার মনে হয় কবুতর আঙ্কেল আমার জীবনে কাঠ না পেয়ে উত্তরের দিকে কাঠ কাটতে গিয়েছিল আর তখন অদৃশ্য হয়ে গেছে। তার মানে কি আমি কোনোদিনও আমার বাবাকে আর দেখতে পারবো না? বাবা, তুমি কোথায় গেলে? ফিরে এসো, আমি আর কখনো তোমার থেকে ইলিশ মাছ খেতে চাইবো না। ফিরে এসো বাবা, ফিরে এসো। আর কাঁদিস না পারুল, আমি আজ বাড়িতে গিয়ে মায়ের সাথে এ ব্যাপারে কথা বলবো আর উত্তরের রহস্য উদ্ঘাটন করবো। ছানারা যখন এভাবে কথা বলছিল তখন ডাইনি বনের উত্তরে রাস্তানায় বসে তার জাদুর আয়নায় সবটা দেখছিল। ও, তার মানে সেদিন যে পাখিদের অদৃশ্য করে ফেলেছিলাম ওরা কিনা এই ছানাদের বাবা আর ঠাম্মি। তোরা চিন্তা করিস না ছানা, তোদের আর উত্তরের রহস্য উদ্ঘাটন করতে হবে না। তার আগে আমি তোদের সবকটাকে আমার কাছে নিয়ে আসব। বনের পাখিরা বেশ চালাক, আজকাল কেউই উত্তরের দিকে আসতেই চায় না, তাই আমি কাঙ্ক্ষিত পাখি ধরে আনতে পারছি না। তাই এবার একসাথে অনেক পাখি ধরবো। এই বলে ডাইনি তার রূপ পরিবর্তন করে একটা ছোট্ট মানব কন্যাতে রূপান্তরিত হয় আর তার হলুদ গোলাপ বাগান থেকে বেশ কিছু গোলাপ নিয়ে ছানাদের কাছে এসে পৌঁছায়। এই যে দিদিরা, শুনছো? আমার মা বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছে, তাই আমি বনে বনে ফুল বিক্রি করছি। তোমরা যদি আমার থেকে এই ফুলগুলো কিনে নাও তাহলে আমার খুব উপকার হতো। আহারে, তোমার তো তাহলে অনেক দুঃখ দিদি। এই চল আমরা ফুল কিনি। কি সুন্দর সুন্দর হলুদ গোলাপ। এই নাও দিদি, এই টাকাটা রাখো আর আমাকে একটা ফুল দাও। এরপর সবাই মেয়েটির থেকে হলুদ গোলাপ নেয় আর সাথে সাথে সবাই অদৃশ্য হয়ে ডাইনির আস্তানায় চলে আসে আর মেয়েটিও ছানাদের সামনে নিজের আসল রূপে ফিরে আসে। ওরে বাবা রে, এই তো দেখছি একটা তার মানে আমরা কিনা ডাইনির ফাঁদে পা দিয়েছিলাম। হাই হাই, এবার আমাদের কি হবে? আমি এখানে থাকতে চাই না। মা, কোথায় তুমি? আমাকে বাঁচাও। এভাবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলে সুখী আর কাকলি ছানাদের খুঁজতে টুনির বাড়িতে আসে। কি বলছো কি তোমরা? ছানাদের খুঁজে পাচ্ছ না? আমার টুকিও তো স্কুল থেকে ফেরেনি। আমি ভেবেছি ও হয়তো পারুলকুর সাথে আছে। হায় হায়, ছানারা আবার কোথায় গেল? ওদের আবার কেউ কিডন্যাপ করে নিয়ে যায়নি তো? কদিন আগে কবুতর নিখোঁজ হলো, এখন আবার ছানারাও নিখোঁজ। আমার মনে হয় আমাদের একবার তান্ত্রিক বাবার কাছে যাওয়া উচিত, উনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। সুখী দিদি ঠিকই বলেছে টুনি, চল আমরা তান্ত্রিক বাবার কাছে যাই, আমার মনটা কেমন খু ডাকছে। এরপর তারা সবাই তান্ত্রিকের কাছে যায় আর সব কথা তান্ত্রিক বাবাকে খুলে বললে তান্ত্রিক ধ্যান করে সবটা জানতে পারে। সর্বনাশ হয়েছে বাছা, বনের উত্তরে নিষিদ্ধ স্থানে যাওয়ায় বনের বেশ কিছু পাখি ডাইনির হাতে বন্দি আছে। আর আজ ছানার স্কুল থেকে ফেরার পথে ডাইনি ছদ্মবেশে ছানাদের কাছে হলুদ গোলাপ নিয়ে আসে। ওই হলুদ গোলাপ ডাইনির বাগানের জাদুই গোলাপ, যা সাধারণ পাখিরা স্পর্শ করলেই ডাইনির ডাঁড়ায় পৌঁছে যাবে। তোদের ছানারাও ওই গোলাপে স্পর্শ করেই ডাইনির আস্তানায় পৌঁছেছে। এসব আপনি কি বলছেন বাবা? এখন আমি কি করব বলুন তো? কি করে বনের ছানারা আর পাখিদের মুক্ত করব আমি?
তা বলা তো বেশ কঠিন বাছা। যারা ওই আস্তানায় বন্দি আছে তারাই জানবে ওই ডাইনি ভস্ম করার উপায়। তবে আমি তোদের শরীরে মন্ত্রভূত জল ছিটিয়ে দিচ্ছি। তোরা এখন উত্তরের বনে প্রবেশ করলেও নিরাপদ থাকবি, আর ডাইনিও তোদের কোনো ক্ষতি করতে পারবে না। এরপর তান্ত্রিক পাখিদের শরীরে মন্ত্রপুত জল ছিটিয়ে দিলে পাখিরা উত্তরের নিষিদ্ধ স্থানে চলে আসে আর ছানাদের বন্দিরত অবস্থায় দেখতে পায়। আমি এখানে আমাদেরকে মুক্ত করো মা। আর একটু ধৈর্য ধর ছানারা, আমরা তোদের মুক্ত করতে এসেছি। এবার তোরা বলতো কি করে ওই ডাইনিকে ভৎস করব। আমি বলছি মাসি, ওই যে ঝোপের আড়িয়ে যে কুয়োর ঘরটা দেখছো, সেখানে ডাইনের প্রাণভ্রমরা একটা বড় হলুদ গোলাপের ভেতরে আছে। সেই হলুদ গোলাপটা শনাক্ত করে চিনতে পারলে ডাইনি ভস্ম হবে। এরপর টুনি কুড়ে ঘরের কাছে পৌঁছাতেই ডাইনি সেখানে চলে আসে আর টুনি ডাইনির চোখ ফাঁকি দিয়ে কুড়ে ঘরে প্রবেশ করতেই দেখে 3টি গোলাপ গাছে হলুদ গোলাপ ধরে আছে। টুনি সেখান থেকে সবচেয়ে বড় গোলাপটা ছিঁড়তেই ডাইনি ভস্ম হয়ে যায় আর সব পাখিরা মুক্ত হয়ে যায়। আজ থেকে আমাদের বন ডাইনি মুক্ত হলো। এখন থেকে আমরা পুরো বন ঘুরতে পারবো, আর কোনো ভয় নেই। এভাবেই টুনিদের বন ডাইনি মুক্ত হয় আর পাখিরা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, দেখলে তো কার জীবনে কখন বিপদ নেমে আসে তা বলা যায় না। তাই আমাদের সবার সাথে সুসম্পর্ক রাখা উচিত, তবে আমরা বিপদে অন্যকে পাশে পাবো। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।